আসসালামু আলাইকুম। আমাদের বৃত্তর হচ্ছে ২ টা ভিডিও আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে পার্ট 3। ভিডিওগুলো বেশি বড় করতেছি না। ১ ঘন্টা করে রাখতেছি। যাতে আপনাদেরও দেখতে বোরিং না লাগে। কারণ আমার যতই আমি ভিডিওগুলো বানাই আপনাদের তো দেখা লাগে। তো যাই হোক, তো চলেন আজকে ক্লাসটা শুরু করি আমরা। আমাদের ২১ নম্বর পর্যন্ত আমরা করাইছিলাম। ২২ নম্বরে এই অঙ্কটা দেখেন, বলা আছে যে দেখাও যে A হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুটা x² + y² + 4x + 6y - 12 = 0 এই বৃত্তের উপর একটা অবস্থিত আছে। তার মানে আমরা যদি একটু ছবিটা আঁকি তাহলে জিনিসটা কেমন হয় দেখার চেষ্টা করি আমরা। ধরেন এটা হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে? এটা যদি বৃত্ত হয়, একটা নির্দিষ্ট একটা বিন্দু আছে বৃত্তের মধ্যে। সিম্পলি আপনি চিন্তা করতে পারেন এইখানে আছে। ধরেন এইখানে হচ্ছে আমার সেই এ আছে, যেটা হচ্ছে 1,1। ওকে, সো এই বিন্দুটা আর এই যে বৃত্তটা, এই বৃত্তের সমীকরণটা কিন্তু এইটা, হ্যাঁ? x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 6y আর হচ্ছে -12 = 0। এটা কিন্তু আমার বৃত্তের সমীকরণটা। এখন আমাকে বলতেছে যে দেখাইতে হবে এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত। এটা সবাই পারে, তাই না? যদি এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে এই বিন্দু দ্বারা এই বৃত্তর সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমাদের যে সমীকরণটা আছে সেটা লিখি x² প্লাস হচ্ছে y² প্লাস আছে হচ্ছে 4x প্লাস আছে 6y আর হচ্ছে -12 = 0। এখন আমাদের যে বিন্দুটা দেওয়া আছে সেটা কত? 1,1। তাহলে x এর ভ্যালু 1² 1 হবে, এখানেও 1 হবে। 4 × 1 মানে হবে 4 আর 6 × 1 মানে হবে 6 -12। ওকে, আর যেহেতু আমরা দেখাইতে চাচ্ছি, সো এটা দেখাবো আর কি আমরা 0 আসে কিনা। সো এটা যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, দেখেন 1 আর 1 2, 4 2 6 আর 6 12, 12 - 12 আসবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার কত আসে বলেন তো? 0। তাহলে কিন্তু এই বিন্দুটা আসলেই এই বৃত্তের উপর অবস্থিত। প্রথম পার্টটা কিন্তু আপনি দেখায় ফেলছেন যে এই বিন্দুটা আসলেই এই বৃত্তের উপরে অবস্থিত আছে। এবার পরের পার্টে কি বলছে? পরের পার্টে বলতেছে যে এই বিন্দুটা দিয়ে যদি বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যাবে। ধরেন আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে এইখানেটা আছে। হ্যাঁ? সো এখন এইখান থেকে আপনি একটা ব্যাস অঙ্কন করেন তো। ধরেন আমরা একটা ব্যাস অঙ্কন করি। এই যে একটা ব্যাস অঙ্কন করলাম। ওকে? এখন এই যে ব্যাসটা অঙ্কন করছি, আপনাকে বলা হচ্ছে যে এই বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্কটা। তার মানে কি? অপর প্রান্তের স্থানাঙ্ক মানে আপনাকে এই স্থানাঙ্কটা জানতে চাচ্ছে তারা। এখন দেখেন আপনি এইটুকু যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধের সাথে 2 গুণ করে দিলে কিন্তু ব্যাস পেয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে কেন্দ্রটা জানা লাগবে। তাহলে আপনি কেন্দ্রটা কিভাবে নিয়ে আসতে পারেন বলেন তো? আমাদের যেই ফরম্যাটটা দেওয়া আছে সেটা থেকে লেখার চেষ্টা করি। দেওয়া আছে কি? x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে সরি প্লাস হচ্ছে আপনার 4x আর হচ্ছে প্লাস 6y মাইনাস হচ্ছে 12। এটাকে একটু বানানোর চেষ্টা করেন। x² প্লাস y² প্লাস 2gx তার মানে 2 × 2x প্লাস হচ্ছে 2fy তার মানে 2 কত হবে? 3y আর হচ্ছে -12। তাহলে এখন আমাদের এই বৃত্তের যে সেন্টার, বৃত্তের যেই সেন্টার সেটা কি ছিল? -g, -f। তাহলে সেটার ভ্যালু কত বলেন? আপনার জি এর ভ্যালু তো যেহেতু 2, তাহলে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে আপনার যে বৃত্তের সেন্টার হবে সেটা হবে কত? -2, এফ এর ভ্যালুটা কত হবে বলেন তো? -3, ঠিক না? কারণ আমাদের যে বৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। ওকে, বুঝতে পারছি? সো তাহলে আমার সেন্টার পয়েন্টটা কিন্তু আমি জানি। অথবা সহজ একটা হিসাব হচ্ছে যে আপনার যে বৃত্তের যে কেন্দ্রটা বের করবেন আপনার, সেটা কি? এই যে 4x যেটা আছে এটারে 2 দিয়ে ভাগ আর এই যে y এর যে সহগ আছে এটারও আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। ঠিক না? আমরা যদি একদম একটু রিক্যাপ করি, একদম বৃত্তে যখন আমরা ফার্স্ট ক্লাসটা পড়েছি আমরা কিন্তু কেন্দ্র এই যে দেখাইছি। এই কেন্দ্র হচ্ছে -g, -f। কথা বুঝতে পারছেন? সো ওই স্টাইলে কিন্তু আমরা আসলে করতেছি। যাই হোক, এটা অনেক আগের ক্লাসের কথা বলতেছি। এখন আপনি সেন্টার জেনে গেছেন, তাহলে সেন্টার কত আপনার বলেন তো? -2, -3। এখন বলেন আপনি এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারেন। আপনি জাস্ট এইখানে একটা ধরেন, সেন্টার হচ্ছে আপনার সি। তাহলে সেন্টার যদি সি হয় আপনি এসির দৈর্ঘ্যটা বের করতে পারেন। সো এসির দৈর্ঘ্যটা কি হবে বলেন? এসির দৈর্ঘ্যটা হবে 1 প্লাস 2² ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, দ্যাট মিনস 1 প্লাস 3 হোল স্কয়ার। আর টোটাল জিনিসটার উপরে কিন্তু একটা রুট আছে, হ্যাঁ? তো 9 হবে আর এখানে হবে 16। 16 আর 9 হচ্ছে 25, √25 করলে হয় 5। তাহলে আপনি কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেছেন। তাহলে অতএব প্রান্ত
আপনাকে বলা হচ্ছে যে প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আপনাকে বলা হচ্ছে প্রান্ত বিন্দুটা স্থানাঙ্ক বের করতে। তাহলে এর পরের প্রসেসটা কি হবে বলেন তো? ওকে, সো এখন আমরা ধরে নিচ্ছি আর কি যে এই বিন্দুর স্থানাঙ্ক ডি যেটা আছে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন বলেন তো এই এডি এর মধ্যবিন্দু কি সি না? এডি এর মধ্যবিন্দু কি সি। আচ্ছা, আমরা কিন্তু এখানে ব্যাসার্ধটা আপনাকে বের করে দেখাইছি। ধরেন কোশ্চেনে চাইলো আর কি ব্যাসার্ধ থেকে ব্যাস বের করতে বললো, তাহলে আপনি কি করবেন? তাহলে এইভাবে ব্যাসার্ধ বের করে জাস্ট 2 গুণ করে দিবেন, তাহলে কিন্তু ব্যাস পেয়ে যাবেন। অর্থাৎ আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনি এডিটা বের করতে পারেন, সেটা হবে 5 × 2 = 10। যাই হোক, আমাদের এই ম্যাথটা চাই নাই। মনে রাখবেন যে আপনি এখান থেকে কিভাবে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারেন, কারণ তাহলে আমরা বলতে পারি যেহেতু সি হচ্ছে, এভাবে লিখতে পারেন যে সি হলো এটি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে সি যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে বলেন বুঝতে হয় যোগফল ডিভাইডেড বাই 2। সূত্রটা মনে আছে তো? তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এই যে এখানের যে মধ্যবিন্দু যেটা আছে মানে সেন্টার পয়েন্ট সেটার স্থানাঙ্ক, অর্থাৎ -4। সো তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে -4। দেন এখান থেকে লিখতে পারেন এক্স সমান সমান -4 -1 হচ্ছে -5। সিমিলারলি আবার যদি আপনি করেন 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -3। এখান থেকে আপনি লিখতে পারেন ওয়াই সমান সমান হবে কত -6 -1। দ্যাট মিনস এখান থেকে আপনি ওয়াই এর ভ্যালু -7। তো আশা করি আমরা এক্স ওয়াই এর স্থানাঙ্কটা পেয়ে গেছি, বুঝতে পারছেন? তো চলেন এর পরের অঙ্কে যাই আমরা। আচ্ছা, এর আগে আমাদের একটা বেসিক বুঝতে হবে। আমরা নতুন একটা কনসেপ্ট দেখবো, ঠিক আছে, যেন আমাদের একটু সুবিধা হয়। So, আমরা একদম নতুন একটা শুরু করতেছি, সেটা হচ্ছে যে বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু দিয়ে গেলে একটা বৃত্তের সমীকরণ কি হয়। আমরা একটু লিখি, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমরা বলতেছি বৃত্ত ও সরলরেখা ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ। ওকে, সো দেখার চেষ্টা করি এগুলা কিভাবে করা যায়। আচ্ছা, বৃত্ত আর সরলরেখা ছেদবিন্দু, ধরেন আপনি একটা বৃত্ত অঙ্কন করলাম, ধরেন যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, সো ধরেন এইখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, আর হচ্ছে আমি একটা সরলরেখা অঙ্কন করলাম, এই ধরেন একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন দেখেন তো, আপনি একটু খেয়াল করে এই সরলরেখাটা এই বৃত্তকে কয়টা জায়গায় ছেদ করছে বলেন তো? 2টা পয়েন্টে ছেদ করছে না? এখন এই যে বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ এই যে 2টা ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায় না বলেন তো? এই ছেদবিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যায়। আমরা জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি, ছোট করি। দেখেন তো এই ছেদবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা পসিবল কিনা। ধরেন আমরা একটা বৃত্ত অঙ্কনই করি। ওয়েট, দেখেন তো এই ছেদবিন্দুতে কি শুধু একটা বৃত্ত অঙ্কন করা যায়? হাজার হাজার বৃত্ত আপনি অঙ্কন করতে পারেন, ঠিক না? কিন্তু তাইলে আমার ওই বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী আমার ওই বৃত্তের সমীকরণটা কি? তেমন ধরে নিচ্ছি আমরা আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে বৃত্তটা আছে এটা একটা সমীকরণ আছে, আমাদের যে সবুজ বৃত্তটা আছে, সরি, সবুজ বৃত্তটা একটা সমীকরণ আছে, আর হলুদ বৃত্তটা একটা সরলরেখার সমীকরণ আছে। তাহলে দুইটা জায়গায় ছেদ করছে, এখন আমার সাদা বৃত্তের সমীকরণটা লাগবে। কথা বুঝছেন? এটার জন্য আপনাদের একটা সমীকরণ একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সি প্লাস কে ইন্টু এল ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এটা মনে রাখলে আপনার জন্য ইজি। এবার কি কি জিনিস এগুলো সব আমরা আস্তে আস্তে বলবো। ধরে নিচ্ছি আমরা যে এইখানে আমার যে একটা বৃত্ত যেটা আমরা প্রথমে অঙ্কন করছি, এই বৃত্তটা হচ্ছে আমাদের সবুজ যে বৃত্তটা আছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি সি ইকুয়াল টু 0, এটা সমীকরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ মানে এর। তাহলে মাঝখানে কিটা কি, ওই জিনিসটাই আমরা সামনে দেখতেছি। ওকে, সো আসেন এবার আবার একটু সামনে একটু আগাই। এবার একটু দেখেন আর একটা কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে আমরা দুইটা বৃত্ত দুইটা বৃত্ত ঠিক আছে, একটু চিন্তা করেন। একটা বৃত্ত অঙ্কন করলাম আর আর একটা বৃত্ত অঙ্কন করলাম। এই দুইটা বৃত্ত বলেন তো ভাইয়া দুইটা জায়গায় ছেদ করছে না? দুইটা বিন্দুতে ছেদ করছে না?
এখন এই বিন্দু দিয়ে কি অসংখ্য বৃত্ত অঙ্কন করা কি সম্ভব সেটা বলেন। অবশ্যই সম্ভব। যদি আমরা দেখতে চাই যে এখান থেকে কি বৃত্ত অঙ্কন করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। ঠিক আছে, দেখেন আমরা দেখাই আপনাদের। এই যে দেখেন আমি একটা আঁকে ফেলছি, বুঝছেন? তো তাহলে এই যে সবুজ যে বৃত্তটা আছে এটার সমীকরণটা কি হবে? ধরেন আমার এই বৃত্তের সমীকরণ হচ্ছে C1, এই বৃত্তের সমীকরণ হচ্ছে C2। তাহলে আমি কি বলবো? C1 প্লাস কে ইন্টু C2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আসেন আমরা একটা ম্যাথ দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ম্যাথ নিয়ে আসি। এই ম্যাথটা দেখেন, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র আপনাকে বলা দেওয়া আছে। আপনি যে বৃত্তের সমীকরণটা বের করবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে একটু বলেন তো কিরকম জিনিসটা, যে আপনি যেই বৃত্তের সমীকরণটা বের করতে আসছেন এই বৃত্তের কেন্দ্রটা বলা আছে, এই যে তার কেন্দ্রটা বলা আছে সেটা হচ্ছে 6,0 এবং বলতেছে যা x² + y² - 4x = 0 বৃত্ত ও x = 3 রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে আরেকটা বৃত্ত আছে। ঠিক আছে, আরেকটা বৃত্ত আছে, একটা হোয়াইট দিয়ে আঁকি। আরেকটা বৃত্ত আছে। ওকে, সো এই যে দেখেন এইটা বৃত্ত আছে, আর এই বৃত্তের সাথে একটা সরলরেখা আছে। এই বৃত্তের সাথে একটা কি আছে? সরলরেখা আছে। সেই সরলরেখাটা আমরা একটু আঁকে নিয়ে আসি। যাই হোক, আঁকা একটু ভুল হইতেই পারে, আর একটু এই যে ঠিক আছে, সরলরেখা আছে। এখন যেই সরলরেখাটা আছে সেটা সমীকরণটা কত? সেটা সমীকরণটা কিন্তু আপনাকে দেওয়া আছে, সেটা হচ্ছে x = 3। আর এই যে হোয়াইটটা দিয়ে লিখি, এটা হচ্ছে কি আপনার সেই বৃত্তের সমীকরণ, অর্থাৎ x² + y² - 4x ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আপনাকে এই যে সবুজ বৃত্তটা আছে এটা সমীকরণ বের করতে হবে। এবার আপনি আমাকে বলেন আপনার সবুজ বৃত্তটার কি জন্য কি দেওয়া আছে? কেন্দ্র দিয়ে দেওয়া আছে না ভাইয়া? তাহলে কেন্দ্র দিয়ে দেওয়া মানে কি? আপনার যে বৃত্তের যে আদর্শ যে সমীকরণ সেটা আমরা কি জানি বলেন তো? সেটা আমরা জানি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c ইজ ইকুয়াল টু 0। আপনাকে বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে, মানে কি? আপনাকে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু দিয়ে দিছে। আপনি যদি শুধু সি মানে, অর্থাৎ শুধুমাত্র যদি বৃত্তের কোনোভাবে কোনোভাবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনাকে আরেকটা সমীকরণ, আপনাদের কি মনে আছে যে বৃত্তের যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে একটা সমীকরণ আমরা পড়াইছিলাম, বলেন তো কি সমীকরণটা? এই যে একটা সমীকরণ, এই যে আমরা জাস্ট একটু নিয়ে আসি, এই সমীকরণটা এখন আমাদের কাজে লাগবে। এই জন্যই বলতেছি যে আগের ক্লাসগুলো আপনাদের করতে হবে। এটা একটা শিখছি আমরা সমীকরণ, আর একটা সমীকরণ আমরা বলছিলাম যে কোনো বৃত্তের ক্ষেত্রে এই সমীকরণটা খুব ভালো কাজ করবে এই জায়গাটায়। ঠিক আছে, জাস্ট একটু দেখাই, এই সমীকরণটা এখন কাজে লাগবে। কেন বলতেছি কাজে লাগবে? আমরা যদি উপরের সমীকরণটা ছেড়ে এই সমীকরণটা দিয়ে করি তাহলে আমাদের বেশি সুবিধা হবে। কেন? কারণ বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, মানে এইচ আর কে এর ভ্যালু আপনি জানেন। আপনি যদি কোনোভাবে 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 যদি এই বৃত্তের জন্য আপনি ব্যাসার্ধটা বের করতে পারেন, কোনোভাবে আপনি যদি এই বৃত্তের জন্য ব্যাসার্ধটা বের করতে পারেন, একটু জাস্ট একটু সিম্পলি চিন্তা করেন তো ভাইয়া, এই যে দেখেন তো এটা কি হতে হলো? ওকে, সেকেন্ড, এই যে দেখেন তো এই বৃত্তের আপনি যদি এই বৃত্তটার ব্যাসার্ধটা বের করতে পারেন তাহলে কিন্তু খেলা শেষ। এখন আপনি আমারে বলেন, এই যে ব্যাসার্ধটা, এই যে সরলরেখাটা আর এই সাদা বৃত্তটা, এইটার ছেদবিন্দু কি এই 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 জায়গাটা না? বলেন তো। তাহলে এই সরলরেখার সমীকরণ আর বৃত্তের সমীকরণটা যদি সলভ করেন তাহলে কিন্তু আপনি এই ছেদবিন্দুটা পাবেন, ঠিক না? বলেন তো, তাই না? তো এখন দেখেন তো কি লেখা আছে আপনার জন্য। যেটা লেখা আছে সেটা হচ্ছে যে x² + y² - 4x ইজ ইকুয়াল টু 0। x = 3 বলা আছে, তাহলে বলেন 3² + y² - 4 × 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 আর মাইনাস হচ্ছে 3 × 4 = 12 প্লাস হচ্ছে y² ইজ ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে এখান থেকে আপনার 9 10 × 12 -3, তাহলে y² ভ্যালু কত পাবেন? +3। তাহলে এখান থেকে কিন্তু আপনি y এর ভ্যালু পেয়ে গেলেন, তাই না? বলেন তো।
আপনি কিন্তু ওয়াই এর ভ্যালু পেয়ে গেছেন, যে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু কত, √3। কিন্তু ভাই এখানে একটা কথা আছে, যে এই যে ওয়াই এর ভ্যালু সেটা তো কোথায় হবে সেটা তো আপনি জানেন না, তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে এখানে অবশ্যই প্লাস মাইনাস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু +-√3। তাহলে দেখেন তো আপনি এই যে স্থানাঙ্কটা আছে এটা কিন্তু আপনি জেনে গেছেন, অর্থাৎ এই স্থানাঙ্কটা আপনার হচ্ছে সরি, এই স্থানাঙ্কটা আপনার হচ্ছে 3, +-√3। দেখেন তো, এখন যদি আপনি এই দুই বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা বের করলে কিন্তু আপনি ব্যাসার্ধ পেয়ে যাবেন, ঠিক না? তাহলে এটাকে আমি যদি নাম দিই, এটা যদি হয় আমার সি, আর এটা যদি আমার নাম দিই, এটা যদি আমার হয় এ, তাহলে আপনি একটু দেখেন তো সি এর দৈর্ঘ্যটা বের করা যায় কিনা। ইজি ম্যাথ, হ্যাঁ, একটু জাস্ট বুঝার জিনিস। দেখি আমরা সিটার দৈর্ঘ্যটা বের করতে পারি কিনা, সি এর দৈর্ঘ্যটা। সো আমরা যদি এখানে সি এ লিখি তাহলে কত হবে বলেন তো? 6-3 স্কোয়ার, মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, তাই না? তাহলে আপনি কি লিখবেন? 0 মাইনাস √3 আর হচ্ছে আপনার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কত, ইজ ইকুয়াল টু কত লিখবেন? এখানে একটা জিনিস আছে, এটা একটু বুঝার আছে, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা জাস্ট একটু, সেটা হচ্ছে যে এটা করলে কত আসবে। ও সরি, এখানে একটা কিন্তু রুট আছে, হ্যাঁ, এই যে রুট আছে, তো এটা করলে আপনি দেখবেন আপনার আসতেছে √12। আপনি কিন্তু ব্যাসার্ধ জেনে গেছেন, ঠিক কি না? আপনি ব্যাসার্ধ জেনে গেছেন, আপনি এইখানে এইচ আর কে আপনার দেওয়া আছে, সো আপনি ইজিলি বৃত্তের সমীকরণ বের করতে পারবেন। আসেন এরপর আপনি কি লিখবেন, এরপরে লিখবেন হচ্ছে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। বসান, এক্স মাইনাস এইচ এর ভ্যালু কত, 6 না, 6 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু কত দেওয়া আছে কিন্তু 0 স্কোয়ার, আর আর এর ভ্যালু √12, তারপরে একটা স্কোয়ার দিবেন। জাস্ট এটাকে একটু সলভ করবেন, আশা করি পারবেন আপনারা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আরও এক্স প্লাস হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা কিন্তু ভালো। চলুন আমরা নেক্সট পেজে যাই। এরপরে এই অঙ্কগুলো কিন্তু আরো অনেক প্রসেসে করা যায়, এই সেম ম্যাথটাই। হ্যাঁ, আমি জাস্ট আরেকটা প্রসেসে যদি দেখাইতে চাই, আমরা যে একটু আগে একটা সূত্র লিখছি না, সি প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0, মনে আছে? ওইটাতেও কিন্তু এই অঙ্কগুলা করা যায়, কথা বুঝতে পারছেন? তো ওইটা দিয়ে কিভাবে করা যায় দেখি আমরা একটু, যে একটু দেখার চেষ্টা করি যে এটাতে কিভাবে অঙ্কটা করা যায়। সো ওইটা যদি আপনাদের দেখাই, যে আপনাদের যে বৃত্তের যে সমীকরণটা দেওয়া ছিল সেটা কত দেওয়া ছিল বলেন তো? সেটা দেওয়া ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা দেওয়া ছিল। আর আরেকটা সমীকরণ দেওয়া ছিল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3, যেটা সরলরেখার সমীকরণ ছিল। তো এটা আপনি বলতে পারেন এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বুঝছেন? তো আমার যে শর্তটা সেটা হচ্ছে সি প্লাস কে ডট এল ইজ ইকুয়াল টু 0, যেখানে এল হচ্ছে সরলরেখা, সি হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, সো এখন সি এর জায়গায় আপনি লিখতে পারেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস কে ইন্টু এল এর জায়গায় আপনি লিখলেন এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, সো এবার একটু আসেন তো এখান থেকে কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে কে এক্স মাইনাস 3k ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক কিনা? জাস্ট এখান থেকে দেখেন তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটা থেকে আপনি কি এক্সটা কমন নিতে পারেন না? আপনি যদি প্লাস এক্স কমন নেন তাহলে কত হবে বলেন? কে মাইনাস 4, আর এখানে আছে আপনার মাইনাস 3k ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বুঝছি? এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, সেটা হচ্ছে যে আপনার যে জিনিসটা দেওয়া আছে সেটা কি গিভেন। আমরা একটু এইগুলা একটু এই সাইডে নিয়ে আসি। ওকে, আপনার কি জিনিসপত্র দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন। একটু খেয়াল করেন, দেখেন তো এই লাইনটা বুঝেন কিনা, কে মাইনাস 4 ডিভাইডেড বাই -2
এটার স্থানাঙ্ক কি 6,0 না? বলেন তো, একটু ভুল লিখে ফেলছি যে, তো এখানে একটু লেখা হবে কমা 0। এটা আমি কিভাবে বললাম বলেন তো? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, সেটা হচ্ছে 6,0। আচ্ছা ঠিক আছে, কেন্দ্র দেওয়া আছে, তার মানে কি কেন্দ্র যে দেওয়া ছিল, হ্যাঁ কেন্দ্র যে দেওয়া ছিল সেটা কি, আমার এইখানে আমার যে এই যে এক্স এর যে সহগটা আছে অর্থাৎ k-4, এটাকে যদি আমি -2 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি কেন্দ্র পাবো না? কথাটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তো, না বুঝলে একটু বলি। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো আমার এই যে জি এর মান থেকে কেন্দ্র না, তা আমি যদি এক্স এর যে সহগ আছে এটা যদি আমি -2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি জি এর ভ্যালু পাবো। -2 কেন বলতেছি? কারণ জিটা হচ্ছে -g ছিল, তাই না? তো তাহলে এটাকে -2 দিয়ে ভাগ করবে। আর যেহেতু এইখানে আপনার এই বৃত্তের কেন্দ্রের মধ্যে আপনি দেখেন তার কোটিটা হচ্ছে 0, সো সিমিলারলি এখানে বোঝাই যাচ্ছে এখানে y এর ভ্যালুটা কিন্তু 0 আসবে, তাই না? সো এটা যদি আপনি লেখেন, তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন k-4 ডিভাইডেড বাই হচ্ছে -2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এবং এইখান থেকে আপনি কে এর ভ্যালুটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে -8। আর কে এর ভ্যালুটা পেয়ে গেলে আপনি এই সমীকরণে বসাই দিতে পারেন না? এই সমীকরণে এটা কত হবে? x² প্লাস y² প্লাস x ইন্টু -6 - 4 আর হচ্ছে -3 ইন্টু -8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো এটাকে একটু সলভ করলে আপনি এরকম পাবেন, x² প্লাস হচ্ছে y² মাইনাস 12x আর হচ্ছে প্লাস 3 × 24 ইজ ইকুয়াল টু 0। সো এইভাবেও করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার আরেকটা প্রসেস, সেটা হচ্ছে অ্যানাদার প্রসেস। এভাবেও ওটা করা যায়। ওকে, সো যাই হোক, এরপরে আগাই আমরা। আশা করি এগুলো পারবেন আপনারা। ওকে, এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ, ঠিক আছে? এই জিনিসটা শিখবো আমরা এখন। তো চলেন আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। ওকে, সো দেখার চেষ্টা করি যে কিভাবে পরামিতিক সমীকরণ করে। সহজ পরামিতিক সমীকরণ। ওকে, সো এই জিনিসটা আমরা দেখবো যে পরামিতিক সমীকরণ আবার কিভাবে কি করে। আচ্ছা, তো ধরেন পরামিতিক সমীকরণটা মানে কি? ধরেন আপনার কাছে একটা সমীকরণ দেওয়াই আছে, পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ লিখতেছি আমরা, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি, আর ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন থিটা প্লাস সি। এখন এই পরামিতিক সমীকরণকে আপনি বৃত্তের সমীকরণে কনভার্ট করার জন্য কি করতে হবে? বৃত্তের যে সমীকরণ আছে সেখানে কি কোনো থিটা পাইছেন আপনি? পান নাই তো, তাহলে আপনাকে থিটা সরাই দিতে হবে। কথা বুঝছি? থিটা সরাই দিতে হবে। তো আমরা এখানে একটু যদি একটু প্রুফটা একটু দেখার চেষ্টা করি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে, সেটার জন্য আমরা একটা কাজ করি। এইখান থেকে আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা। এটাকে আমরা একটা ইকুয়েশন বার করি। আর এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, বুঝছেন? এখন আমি কাজ করব যেটা, সেটা হচ্ছে আমি 1 নম্বর সমীকরণ স্কোয়ার করব, আর আমার যে 2 নম্বর সমীকরণ আছে সেটাকে স্কোয়ার করব। করার পরে আমি এখান থেকে কি পাবো? সরি, আমি এগুলো এমনি দিয়ে ফেলি। যাই হোক, তো এখন এখানে কি লিখবেন বলেন? আপনি লিখবেন এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এখান থেকে আপনি কি লিখতে পারেন? এক্স মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারটা কমন নেন, এখানে আপনি পাবেন কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এই লাইনটা থেকে আপনি লিখতে পারেন এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সরি সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে 1। ওকে, সো শুধু আমার এই স্কোয়ারটা থাকবে। এখন এই যে আমি যে সমীকরণটা বের করছি, এখানে কিন্তু কোনো ভাইয়া থিটা নাই, এখানে কোনো থিটা নাই। যেখানে এই যে আমরা একটু একটা সূত্র পড়ছিলাম না, যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, যেখানে এইচ আর কি ছিল সেন্টার পয়েন্ট না, এখানে কি বি আর সি কি সেন্টার পয়েন্ট, আর এই কি বৃত্তের ব্যাসার্ধ। বুঝছেন? আসেন একটা অঙ্ক দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে।
আমরা একটা ম্যাথ নিয়ে আসি। ওকে, এটা ধরেন আস। ওকে, এক্স ইকুয়াল টু 3 cos থিটা প্লাস 1, আর একটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 2 + 3 sin থিটা। আপনার কাজ কি? থিটা সরাই দেওয়া। আপনার কাজ কি? থিটা সরাই দেওয়া। তো বলেন আমার যে সমীকরণ দেওয়া আছে সেটা কি? এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3 cos থিটা প্লাস 1। ওকে, তাই না? এক্স ইকুয়াল টু হচ্ছে 3 cos থিটা প্লাস 1। এখান থেকে আপনি একটু লিখতে পারেন এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 cos থিটা। আবার আপনার কাছে দেওয়া আছে ওয়াই সমান সমান 2 + 3 sin থিটা। এখান থেকে আপনি কি লিখতে পারেন? y মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 sin থিটা। ঠিক কিনা? এখন আপনি যেটা করবেন, এটাকে একটা ইকুয়েশন দাঁড় করান, এটাকে একটা ইকুয়েশন দাঁড় করান। এখন কি ওই যে আমি যে শিখেছি, জাস্ট 1 নাম্বারটাকে আপনি স্কয়ার করবেন, প্লাস হচ্ছে আপনি 2 নাম্বারটাকে স্কয়ার করে দেবেন। দেখতে হবে এখান থেকে কি আসে। তাহলে কি লিখবো? x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার মানে কত? 9 না? তাহলে 9 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে 9 sin স্কয়ার থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আগের মতো জাস্ট 9টা কমন নিব, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা থাকবে, যেটা মানে হচ্ছে 1। তাহলে বলেন তো এটা কি একটা বৃত্তের সমীকরণ না? হ্যাঁ, এটা একটা বৃত্তের সমীকরণ। বুঝতে পারছি? এটা একটা বৃত্তের সমীকরণ হবে। কিন্তু এটা একটা কি ছিল বলেন তো? এই যে সমীকরণটা যেটা ছিল সেটা কি একটা পরামিতিক সমীকরণ না? এখন এটা যদি একটা পরামিতিক সমীকরণ হয়, তাহলে আমরা এই পরামিতিক সমীকরণটাকে কনভার্ট করে আমরা কি বানাইলাম? আমরা যেটা বানাইছি সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। আশা করি বুঝতে পারছেন। কে নাকি? আর এটাকে আপনি 9 লিখবেন না, সেটা হচ্ছে এটাকে আপনি 3 স্কয়ার লিখবেন, কারণ বৃত্তের কেন্দ্রটা এখানে কিন্তু 3 হবে। ওকে, আচ্ছা আমরা আরেকটু ক্লিয়ার হই তো, দেখেন তো। যেমন আমি বললাম আপনি বিশ্বাস করে নিলেন, আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। আমরা একটু দেখাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এখানে আমরা ওই সমীকরণটা লিখবো এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার। তো আমরা একটু লিখি, দেখেন তো একটু লেখা যায় কিনা। আর প্রথম কাজ হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার। আর তারপর আপনি ইকুয়াল টু কত? 9 না? ইকুয়াল টু, দেখেন তো এটা একটা সেন্টার পয়েন্ট হয়েছে না? বৃত্ত হয়েছে না? বুঝতে পারছেন? এটা কিন্তু একটা বৃত্ত। আশা করি বুঝতে পারছেন। তো চলেন এটা যদি বুঝতে পারি, তারপরে আমরা দেখি পরে আমরা কি করতে পারি। আরো কিছু জিনিসপত্র আমাদের শিখতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা তেমন কিছু করাবো না। আমাদের বলা যায় যে আমাদের 4.1 মোটামুটি শেষ। ঠিক আছে, সো এরপরে আমরা হচ্ছে 4.2-তে যাব। তো আমরা এইখান থেকে হচ্ছে শুরু করতে পারি। সেটা হচ্ছে আমাদের EX 4.2। ঠিক আছে, EX 4.2 আমাদের এখন থেকে স্টার্ট। তো এইখানে বেশি তেমন কিছু কথাবার্তা নাই, এখানে শুধু একটা জিনিস হাইলাইট করছে, সেটা হচ্ছে আপনাদের স্পর্শক। তো যারা মোটামুটি সরলরেখা একটু পারি তারা তো বুঝি স্পর্শক জিনিসটা কি। একটা বৃত্ত আর একটা সরলরেখা কখন স্পর্শক হবে বলতে পারেন? একটা বৃত্ত আর একটা সরলরেখা কখন স্পর্শক হবে? ভিডিওটা একটু পজ করে চিন্তা করেন তো, একটা বৃত্ত আর হচ্ছে একটা সরলরেখা কখন স্পর্শক হবে? দেখেন তো, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, আর একটা সরলরেখা অঙ্কন করি একটু। ধরেন একটা সরলরেখা অঙ্কন করলাম, এই হচ্ছে সেই সরলরেখাটা। দেখেন তো, এইখানে এই যে সরলরেখাটা আছে,
আর এই বৃত্তের কিন্তু অবশ্যই একটা সেন্টার পয়েন্ট আছে। তাহলে এই সরলরেখা থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত এখানে একটা লম্ব কাজ করবে না, ঠিক না? এখানে কিন্তু একটা লম্ব কাজ করবে। এবার সেই জিনিসটা আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে যদি আমরা বলি এটা ও বিন্দু আর এখানটা ছেদ করছে সেটা হচ্ছে এম পয়েন্ট, মানে এখানে যতটুকু ব্যাসার্ধ সেটা কি আর, ঠিক কিনা? এখন এই জিনিসটা কিন্তু এই যে সরলরেখাটা এটা কিন্তু একটা স্পর্শক, তাই না? এটা কি বৃত্তের একটা স্পর্শক। এটা যদি বৃত্তের একটা স্পর্শক হয় তাহলে আপনি এই কেসের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে আর, মনে থাকবে? ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে আর, মনে থাকবে? এখন একটু কয়েকটা জিনিস জাস্ট একটু দেখাই, তাহলে একটু বুঝতে পারবেন যে স্পর্শক হওয়ার শর্তটাকে। স্পর্শক হওয়ার জন্য একটা শর্ত দরকার হয়, স্পর্শক হওয়ার জন্য একটা শর্ত দরকার হয়। সেটা হচ্ছে যে আমি যদি এই কেন্দ্রটাকে বলি এটা হচ্ছে মাইনাস থ্রি কমা হচ্ছে মাইনাস এফ, মাইনাস থ্রি কমা মাইনাস এফ, আর এই যে সরলরেখাটা আছে এটার আমি একটা সমীকরণ দাঁড় করাই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বলেন তো ভাইয়া যে আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই যে সরলরেখা থেকে জাস্ট আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান না, ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই যে অঙ্কিত যে লম্বের দৈর্ঘ্য এটা কি বের করা যায়? হ্যাঁ, অবশ্যই এটা বের করা যায়। কিভাবে বের করা যায়? এটা টেকনিকটা মনে আছে যারা সরলরেখা পারি? এখান থেকে একটু মনে পড়ে কিনা আপনাদের? নিচে কি হয়, এই যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দিয়ে রুট দিয়ে স্কয়ার দিতে হয় না? রুট দিয়ে কি লিখতে হয়, সরি, রুট দিতে হয় আর এখানে লিখতে হয় এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, তাই তো? আর উপরে মডুলাস, এখানে কি লেখেন আপনারা? এখানে লেখেন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তাই কি না? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। কিন্তু এখানে সেই জিনিসটা লিখতে পারবেন না, মানে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আপনি তো উপরে লিখতে চাচ্ছেন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি মডুলাস, কিন্তু দেখেন তো এই জায়গাটায় এই সরলরেখাটাতে এই মাইনাস জি কমা এফ বিন্দু দিয়েও গেছে, ঠিক না? তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? মাইনাস জি। মাইনাস জি বসালে এটা কি হবে? মাইনাস এ জি। ওয়াই এর জায়গায় কি বসাবো? মাইনাস এফ, তাহলে এটা কি হবে? মাইনাস বি এফ। আর হচ্ছে প্লাস হচ্ছে সি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কি লিখবো? মাইনাস এ জি মাইনাস বি এফ আর হচ্ছে প্লাস সি। একটু মুখস্থ করে ফেলা। এই যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। ভেরি 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 ইম্পর্ট্যান্ট লাইন। বুঝছেন? এটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করবো। ওকে, আসেন একটু পজ করে ভিডিওটা দেখে নেন, তো আপনার জন্যই সুবিধা হবে। অঙ্ক নিয়ে আসতেছি। এটা আমরা দেখি। আপনাকে বলা আছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটা রেখা। এই রেখাটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বৃত্তটিকে স্পর্শ করার শর্তটা কি? আপনার কাছে শর্তটা জানতে চাচ্ছে যে কোন শর্তে তারা হচ্ছে এইটা হচ্ছে এই সরলরেখাটা হচ্ছে বৃত্তটাকে স্পর্শ করে। তো একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমরা স্পর্শ করার জন্য আমরা যে শর্তটা আমরা জানি সেটা হচ্ছে আপনার, এটা যদি একটা ধরেন বৃত্ত হয় আর একটা সরলরেখা যদি এই জিনিসটা হয়, সরি বড় করে ফেলছি। আচ্ছা, আমরা একদম পেজের শেষে তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এই বৃত্তের এখানে একটা কি আছে বলেন তো? কেন্দ্র আছে না? যদি কেন্দ্র থাকে তাহলে এই যে কেন্দ্র থেকে এই বৃত্তের এই সরলরেখা স্পর্শ, সরলরেখা হতে অঙ্কিত যে লম্বের দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে আর। সেটা যদি আর হয়, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ধরেন এমনি। তাহলে আপনার শর্তটা কি? শর্তটা হচ্ছে ও এম ইজ ইকুয়াল টু আর, ঠিক না? আর এইখানে আপনি কি লিখতে পারেন? আপনি এইখানে লিখতে পারেন যে এই সমীকরণটা হবে এম এক্স
মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক কিনা? তাহলে বলেন তো এক্স এর সহগ কি আর ওয়াই এর সহগ কি? এক্স এর সহগ কি আর ওয়াই এর সহগ কি? এখন ওএম তো হচ্ছে আপনার আর, ঠিক না? আর ব্যাসার্ধ যেটা, সেটার ভ্যালু কি হবে? এই যে সমীকরণটা থেকে একটু তাকান তো, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। দেখেন তো বলা যায় কিনা, নাকি আপনাদের কোনো সমস্যা আছে? তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, সেন্টার পয়েন্ট কত? 0,0। তাহলে সেন্টার পয়েন্ট যদি 0, 0 হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে আমি ওএম ইজ ইকুয়াল টু আর না লিখে আমি এখানে ব্যাসার্ধ সমান কিন্তু এ লিখবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে ওই যে উপরে যে সূত্রটা শিখেছি ওই জিনিসটা খাটানোর চেষ্টা করি। দেখেন একদম ইজি জিনিস, জাস্ট একটা রুট দিব। এন্ড এক্স এর সহগ কত? এম, তাহলে এম স্কয়ার প্লাস ওয়াই এর সহগ কত? 1, তাই না? তাহলে -1 এর উপরে স্কয়ার দিবেন আর উপরে মডুলাস দিবেন। আর কি লিখবেন বলেন তো? আপনি হচ্ছে এই 0,0 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করবেন। তাহলে এক্স এর জায়গায় 0 বসাইলে m ইন্টু 0, তার মানে এটা কত হয়ে যায়? আচ্ছা আমরা একটু লিখি, m ডট 0 মাইনাস ওয়াই জায়গায় কত বসাবেন? 0 আর প্লাস দিবেন কত? সি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের সমান, মানে হচ্ছে এতটুকু বুঝছেন? তাহলে এই জায়গার নিচে উপরে কি থাকে বলেন তো? উপরে থাকে শুধুমাত্র মডুলাস অফ সি। আর এখানে দেখেন তো 1 স্কয়ারে এম স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ ইন্টু রুট ওভার এম স্কয়ার প্লাস 1, এম স্কয়ার প্লাস 1, বুঝছি? এম স্কয়ার প্লাস 1। এখন তাহলে এখান থেকে কি লেখা যায়? মডুলাসটা উঠাইলে সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডট রুট ওভার এম স্কয়ার প্লাস 1। তাহলে এই শর্তে এই বৃত্তটাকে স্পর্শ করবে ওই সরলরেখাটা। ক্লিয়ার? চলেন পরের পেজে যাই আমরা। ওকে, আরেকটা অঙ্ক দেখাই আপনাদের। এই অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা দেখেন। সেটা হচ্ছে যে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটা একটা বৃত্তকে স্পর্শ করে। আপনাকে বলতেছে বি এর মানটা নির্ণয় করতে হবে। কি বলছে? বি এর মানটা নির্ণয় করতে হবে। প্রথম অঙ্কটাকে ধরতে পারতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনাকে এই অঙ্কটা ধরতে পারতে হবে। আসেন চলেন আমরা দেখার চেষ্টা করি অঙ্কটা কিভাবে করা যায়। আপনার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে একটা বৃত্ত কল্পনা করা। করছেন? ওকে ফাইন। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে একটা সরলরেখা করলেন, বৃত্তটার একটা কেন্দ্র কল্পনা করা। করছেন? এইবার কেন্দ্র থেকে ওই সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চিন্তা করেন, করলেন। এবার দেখেন আপনারা যে সমীকরণটা বৃত্তের দেওয়া আছে সেটা কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু আপনি চাইলেই সেন্টার পয়েন্টটা বের করতে পারেন। আপনি কিন্তু চাইলেই সেন্টার পয়েন্টটা বের করতে পারেন। কিভাবে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, তার মানে কত আসবে? 4। তার মানে কেন্দ্র বা সেন্টার কত আসবে? 4, আর ওয়াই এর সহগ হচ্ছে -2, এটাকে আপনি -2 দ্বারা ভাগ করেন, তাহলে আসবে 1। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইখানে সেন্টার পয়েন্ট আপনি কিন্তু জানেন, সেটা হচ্ছে 4,1। এটা আপনি জেনে গেছেন, ঠিক আছে? আর এই যে সরলরেখাটা, এটা সমীকরণটা আপনি জানেন, সেটা হচ্ছে 3x প্লাস by মাইনাস ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট আপনাকে এখান থেকে বি এর ভ্যালুটা বের করতে হবে, আর কোনো কাজ নেই। আপনাকে শুধুমাত্র বি এর ভ্যালুটা বের করতে হবে। এখানে কিন্তু আরেকটা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধটা জানেন না। জানেন কি? আপনি কিন্তু ব্যাসার্ধটা জানেন না। তাহলে আপনাকে ব্যাসার্ধটা বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ রেডিয়াস। রেডিয়াস কি হবে বলেন তো? রুট ওভার ওই যে জি স্কোয়ার, তারপরে প্লাস হচ্ছে এফ স্কোয়ার, আর হচ্ছে মাইনাস সি। সি এর ভ্যালু কত? 4। তাহলে এখান থেকে আপনি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ পাবেন, সেটা হচ্ছে রুট ওভার 13 একক। ওকে, রুট ওভার 13 একক। তাহলে এই হচ্ছে আপনার রুট ওভার 13। সব আপনি জানেন। এখন খালি প্রশ্ন মতো বলবেন, এখানে একটা নাম দেন, এটা হচ্ছে ও এম। তাহলে আপনি বলেন ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে আর, তাই তো? তাহলে এবার এই লাইনে আসেন, যেখান থেকে কি করা যায়। আমরা যে কাজটা করব,
দেখেন কিভাবে আমরা করি, দেখার চেষ্টা করেন। সো আমরা নিচে কি লিখবো বলেন তো? এক্স এর সহগ কত মনে আছে? এক্স এর সহগ হচ্ছে 3, তারপর একটা স্কয়ার, ওয়াই এর সহগ হচ্ছে বি, তারপর একটা স্কয়ার, আর উপরে কি হবে? মডুলাস। এই যে এক্স এর জায়গায় কত বসাবেন? এই যে 4, তাহলে 3 4 কত? 12 প্লাস, এখন বাড়তে হবে কিন্তু। ওয়াই এর জায়গায় কত বসাবেন? 1, তাহলে এখানে উপরে হবে বি, আর একটা হবে -1, ঠিক আছে? আর ইকুয়াল টু ব্যাসার্ধ হচ্ছে √13। সো সিম্পলি আমরা উপর লাইন থেকে কি থাকে বলেন তো? উপরের লাইনটা থেকে, উপরের লাইনটা থেকে আপনার থাকে হচ্ছে 12 থেকে 1 গেলে কত থাকে? 11 প্লাস বি, তাহলে 11 প্লাস হচ্ছে বি, আর উপরে একটা মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে √13 ইন্টু √9 প্লাস বি স্কয়ার, 9 প্লাস বি স্কয়ার। জাস্ট এবার একটু চিন্তা করেন, আপনি এবার উভয় পক্ষে যদি স্কয়ার করে দেন তাহলে 11 প্লাস বি হোল স্কয়ার, আর এখানে কত হবে? স্কয়ার করলে 13, আর এখানে হবে 9 প্লাস বি স্কয়ার। দেন এখান থেকে আপনি একটু করবেন ভাইয়া, এই বর্গের সূত্র বলবেন, বি এর ভ্যালু দুইটা পাবেন, 2, -1/6, এটাই হবে আপনার আনসার। আশা করি বুঝতে পারছেন। চলেন পরের অঙ্কে যাই আমরা। এই অঙ্কটা দেখেন, দেখা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেখাটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 এক্স ইজ ইকুয়াল টু 0 বৃত্তকে স্পর্শ করবে যদি এ স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস 2 এল ইজ ইকুয়াল টু যদি 1। তার মানে এটা দেখাইতে হবে, তাই না? অ্যান্সারের মধ্যে আপনাকে দেখাইতে হবে এ স্কয়ার প্লাস এম স্কয়ার, এ স্কয়ার এম স্কয়ার প্লাস 2 এল ইজ ইকুয়াল টু হচ্ছে 1। বুঝতে পারছেন? তো আপনাকে প্রথম কিছু কাজ আমি একটু জাস্ট হালকা করাই দিই, সেটা হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস বৃত্তে যে সমীকরণ দেওয়া আছে সেটা কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে 2ax ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা? তাহলে আপনি বলেন তো সেন্টার কি হবে? এই বৃত্তের সেন্টার কি হবে? এক্স এর সহগকে কত দ্বারা ভাগ? -2 দ্বারা ভাগ, তাহলে কত হবে? -2 দ্বারা ভাগ করলে এ হবে না, আর কমার ওয়াই তো কিছু নাই, তার মানে 0। আপনি কিন্তু সেন্টার জেনে গেছেন। আপনি বলেন তো রেডিয়াসটা বের করতে পারেন? হ্যাঁ ভাইয়া, রেডিয়াসটা বের করা যাবে। সেটা কি? √g স্কয়ার, মানে কি এ স্কয়ার প্লাস এফ স্কয়ার নাই যেহেতু, তাহলে 0 স্কয়ার, সি নাই, -c। ওকে, সো আপনি এখান থেকে কিন্তু রেডিয়াসটা জানেন, সেটা হবে এ। এখন এই দুইটা জিনিস যদি আপনি জেনে যান তাহলে আপনার জন্য এখন ইজি। জাস্ট আপনি ওই যে ওএম ইজ ইকুয়াল টু, এগুলো যদি জেনে যান তাহলে আপনার জন্য তো সুবিধা। এখন আপনি বলতে পারবেন যে ওএম ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার কত? আর না? এখন বলেন তো ওএম এর দূরত্বটা কি হবে? ওএম এর দূরত্বটা কি হবে? উপর নিচে হবে √, সরলরেখার সমীকরণ কি? এল এক্স প্লাস এম ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স এর সহগ কত? এল, তাহলে এখানে হবে এল স্কয়ার, আর ওয়াই এর সহগ হচ্ছে এম, তাহলে হবে এম স্কয়ার, আর উপরে একটা মডুলাস। এখন এক্স এর মান কত? ওই যে সেন্টার দিয়া মনে আছে, a,0, তাহলে এখানে যদি এ বসান তাহলে কত হবে? এ এল না, বা এল এ মাইনাস, আর তারপরে ওয়াই এর জায়গায় কত বসাবেন বলো তো? 0, বুঝেন নাই? 0 বসালে কত হবে? 0। আর ও আচ্ছা, আমি একটু একটু বাইনিয়ে পড়াই দিই, দেখেন আপনারা যারা বুঝতে পারতেছেন না। এল এক্স প্লাস এম ওয়াই ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে না? তাহলে এখানে কি লেখা? এল এক্স মাইনাস প্লাস এম ওয়াই -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই এর সহগ কত? ওয়াই জায়গায় কত বসাবেন? 0 না? এই যে দেখেন সেন্টারে একটা মান কত? 0 না? তাহলে এম ডট 0 মানে কত? 0। আর এখানে একটা কি আছে? -1 আছে, মডুলাস দিবেন ইজ ইকুয়াল টু আর ব্যাসার্ধ কত পাইছেন? এ পাইছেন না? জাস্ট এই জিনিসটাকে করে আপনি দেখাবেন হচ্ছে এ স্কয়ার এম স্কয়ার প্লাস 2l ইজ ইকুয়াল টু 1। বুঝছেন? এটা যেন আপনি দেখতে পারি যে আপনারা পারছেন। ওকে, চলেন তারপরে আমরা যাই। এই অঙ্কটা খেয়াল করেন, কি এর মান কত হলে এই রেখাটা এত বৃত্তকে স্পর্শ করবে? ঠিক আছে, সো এই অঙ্কটা হচ্ছে আমরা ট্রাই দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যেন আপনারা করতে পারেন। এখানে আমি বলে দিচ্ছি কে এর ভ্যালু হবে আপনার -40, আর একটা ভ্যালু আসবে -10। যারা যারা পারবেন আমাদের জানায়, ঠিক আছে?
যে কে কে অঙ্কটা পারছে, এতগুলো অঙ্ক করাইছে। চলেন পরের অঙ্কে যাই। 29 নাম্বার। দেখার চেষ্টা করি। দেখেন আপনাকে কি বলা আছে 29 নম্বর অঙ্কে, সবকিছু কিন্তু আপনি জানেন যে px প্লাস qy ইজ ইকুয়াল টু 1। লেখাটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তকে স্পর্শ করে। দেখাইতে হবে পি কিউ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। আপনাকে দেখাইতে হবে পি কিউ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। তাহলে আপনাকে প্রদত্ত যে বৃত্তটা দেওয়া আছে সেটা কি, যে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে, এই অঙ্কটা একটু ভালো দেখেন তো। আপনার কিন্তু এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, তাই না? সেটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তা আমি এটাকে এভাবে লিখতে পারি, এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্রটা হয়, এটা যদি বৃত্তের কেন্দ্রটা হয়, তাহলে এই যে দূরত্বটুকু এটা কি, এটা বৃত্তের সরি সেন্টার পয়েন্টটা কত? 0,0 না? তাহলে সেন্টার পয়েন্ট কিন্তু আপনি জেনে গেছেন যে বৃত্তের এটা হচ্ছে সেন্টার পয়েন্টটা হচ্ছে 0,0। ওকে, এখন এই 0,0 থেকে আপনার যে সরল রেখাটা আছে সেটা হচ্ছে px প্লাস কিউআই ইজ ইকুয়াল টু 1। এই রেখাটা আছে না? তাহলে এই যে রেখাটা আছে, তাহলে এই রেখাটার লম্ব দূরত্বটা কি হবে? এই লম্ব দূরত্ব হবে তার ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে, এটির তো আমাদের কন্ডিশন ছিল, ঠিকই না? তাহলে আমরা বলতে পারি যে লম্ব দূরত্বটা হবে, সেই লম্ব দূরত্বটা কি হবে? আসেন দেখি আমরা। লম্ব দূরত্বটা হবে নিচে জাস্ট রুট ওভার, সরি আমি না রুটটা দিতে পারি না, রুট ওভার। বলেন এক্স এর সহগ কত? পি স্কোয়ার, ওয়াই এর সহগ কিউ স্কোয়ার, আর উপরে মডুলাস। আর এক্স এর জায়গায় কত বসাবেন? 0। তাহলে 0 বসালে কিন্তু এটা 0। ওকে, ওয়াই এর জায়গায় কত বসাবেন? 0। তো 0 কিউ গুণ করলে 0, আর ওই প্লাস এখানে আসলে মাইনাস মডুলাস ইজ ইকুয়াল টু তার ব্যাসার্ধ হচ্ছে এ, ঠিক কিনা? তাহলে এখান থেকে আপনি বলেন কি বলতে পারেন? আপনি বলতে পারেন 1, এখানে মাইনাস তো থাকবে না তো মডুলাসের। ক্লিয়ার? বুঝছেন? 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার কি, আমরা জাস্ট স্কোয়ার করে দিচ্ছি, হ্যাঁ স্কোয়ার করে দিলাম, তাহলে 1 স্কোয়ার, আর নিচে রুট স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে পি স্কোয়ার প্লাস হবে কিউ স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু হবে আপনার এ স্কোয়ার। জাস্ট এখান থেকে সিম্পলি আপনি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনি 1/a স্কোয়ার বলতে পারেন, তাই না? তাহলে অর্থাৎ আপনি কি বুঝলেন? আপনি যেটা বুঝলেন সেটা হচ্ছে পি কিউ যে বিন্দুটা আছে, পি কিউ যে বিন্দুটা আছে, হ্যাঁ বুঝলেন? কিন্তু আপনি কিন্তু এখানে বলতে পারছেন সেটা হচ্ছে যে আপনার এ এর জায়গাটা আপনি কিন্তু 1/a স্কোয়ার দিয়ে লিখছেন, তাই না? তাহলে এই বিন্দুটা কি বৃত্তের উপর অবস্থিত না? তাহলে আপনি এখান থেকে লিখবেন অর্থাৎ পি কমা, দেখেন পি কমা কিউ বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর মান, আর এর মান কত? এখানে এ স্কোয়ার ছিল, এখন এই এ স্কোয়ার পুরো আপনি কি লিখছেন? 1/a স্কোয়ার না? তাহলে আপনি 1/a হোল স্কোয়ার পাইলেন। তাহলে সমীকরণ দ্বারা নির্দেশিত বৃত্তের উপর অবস্থিত। ওকে, বুঝছি। ওকে, এরপরে আসেন স্পর্শকের কিছু সমীকরণের কিছু ম্যাথ আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই আপনাকে দেখেন, আপনার কি বলা আছে? আপনাকে বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 যেগুলো 0 বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক দেওয়া আছে, যে স্পর্শকটা হচ্ছে 5x মাইনাস 12y ইকুয়াল টু 9, রেখার সমান্তরাল, এটা রেখার সমান্তরাল, ঠিক আছে? ওকে, সো যদি সমান্তরাল হয় আপনাকে বলছে ওই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। আপনাকে স্পর্শকের সমীকরণটা কিন্তু বের করতে হবে, কথা বুঝছেন?
আপনাকে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত কল্পনা করি। ধরেন আমরা হচ্ছে এইখানে একটা বৃত্ত, বুঝছেন, জিনিস সহজ আছে। এবার ওই বৃত্তের জন্য আমরা একটা ব্যাসার্ধ নিতে পারি। ধরেন আমরা নিলাম আর কি, এই ব্যাসার্ধটাই নিলাম। এখন এই বৃত্তের কেন্দ্রটা কত, মানে এই যে সেন্টার, এই সেন্টারের মানটা কত? আপনার যে বৃত্তটা দেওয়া আছে সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আপনার যে বৃত্তের যে সেন্টার হবে সেটা কি এক্স এর সহকে -2 দ্বারা ভাগ করবেন, তাহলে কত পাবেন? 4। মাইনাস 8 কে যদি 2 তে ভাগ করো কত আসে? 4 আসবে না? বুঝছো? 4 আসবে। আর ওয়াই এর সহগটাকে -2 তে ভাগ করো, তাহলে কত আসবে? 5। তাহলে আপনি কিন্তু বৃত্তের সেন্টার পয়েন্টটা জেনে গেছেন, সেটা হবে 4,5। এতটুকু আপনি ক্লিয়ার। এখন বলেন তো বৃত্তের যে ব্যাসার্ধটা সেটাও কি আপনি বের করতে পারেন? হ্যাঁ, আপনি এটাও বের করতে পারেন। সেটা কি? √g² মানে হচ্ছে 4² প্লাস f² মানে হচ্ছে 5² আর হচ্ছে কি হবে বলেন তো -6, এর ভ্যালু কিন্তু -8 আছে। তো এটা যদি আপনি করেন আপনি পাবেন হচ্ছে 7 একক। তাহলে আপনি এখন আবার কি জানেন? বৃত্তের ব্যাসার্ধটাও জানেন, ঠিক কিনা? এখন আপনার যদি বৃত্তের ব্যাসার্ধটা জানেন, কথা বুঝছেন, তাহলে আপনার এই যে অঙ্কিত যে স্পর্শকটা আছে সেটা সমীকরণটা দেওয়া আছে না? এখন আমরা একটু নিয়ে আসি, এটা দেওয়া আছে না? সেটা কত? 5x মাইনাস 12y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, তাই তো? মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন এই জিনিসটা থেকে আপনি কিভাবে কি বের করতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই আপনাকে আরেকবার আমি কোশ্চেনে রিপিট করি, সেটা হচ্ছে যে এই বৃত্তের অঙ্কিত যে স্পর্শক আছে, এই স্পর্শকটা 5x মানে 12 = 9 রেখার সমান্তরাল। এই রেখাটার সমান্তরাল হচ্ছে ওই আপনার স্পর্শকটা। তো এই রেখার যে সমান্তরাল রেখাটা সেটা আপনি কল্পনা করেন, ধরে নিচ্ছি আমরা এইটা হচ্ছে সে সমান্তরাল। তো আপনাকে এই সমান্তরাল রেখার সমীকরণটা লাগবে ভাইয়া, বুঝছেন? তো যারা মোটামুটি আমার কাছে সব রেখা করছেন তারা তো জানেন যে 5x মাইনাস 12y আর হচ্ছে -9 ইজ ইকুয়াল টু 0। এইটার সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি হতে পারে? যেটা থাকবে সেটাই, অর্থাৎ 5x মাইনাস 12y জাস্ট একটা প্লাস কে অ্যাড হবে ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি যদি কোনোভাবে কে এর মানটা পেয়ে যান তাহলে তো অঙ্ক শেষ। আপনি যদি শুধু কে এর মানটা পেয়ে যান তাহলে কিন্তু শেষ। সরলরেখার সমীকরণ মনে আছে? সরি, সমান্তরাল সরলরেখার সমীকরণের সূত্রটা মনে আছে? যদি না মনে থাকে একটু দেখে নেন তো। ধরেন আপনার একটা সরলরেখা আছে, সেটা হচ্ছে ax প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। এখন এইটার সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে? ax প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0, বুঝছেন? জাস্ট আপনার এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। আপনাকে কিন্তু কি করতে হবে? শুধু কে এর ভ্যালু। তাহলে আমরা আসেন, আমরা যেই লজিকটা দাঁড় করাই সবসময় সেটাই করব। ওকে, আমরা জাস্ট লিখবো, সেটা হচ্ছে প্রশ্ন মতে আমরা কি লিখবো বলেন তো? ওএম ইজ ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে? তাহলে এখন বলেন ওএম এর দূরত্বটা নিয়ে আসতে পারবেন? 100% পারবেন। এতগুলো অঙ্ক কবে এসে? নিচে হচ্ছে √x এর সহগ কত? 5² প্লাস y এর সহগ কত? -12 উপরে স্কয়ার হবে, উপরে মডুলাস। আর x এর জায়গায় কত বসাবেন? 4, 4 5 কত? 23 মাইনাস 5 12 60। এই যে 12 ইন্টু y এর জায়গায় আপনি 5 বসাইছেন, 5 12 60। আর প্লাস দিবেন কি? প্লাস দিবেন হচ্ছে k ইজ ইকুয়াল টু এই টোটাল দূরত্বটুকু হচ্ছে 7। জাস্ট এখান থেকে একটু জাস্ট কে এর ভ্যালুটা বের করো। পরে কি থাকবে? k মাইনাস 40 অফ মডুলাস ইজ ইকুয়াল টু থাকবে কত? 91 না? জাস্ট এখান থেকে আপনি বলেন তো k মাইনাস 40 সমস্যার মডুলাসটা ওইদিকে গেলে কি হবে? প্লাস মাইনাস 91। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে k এর ভ্যালু হয় আসতে পারে 131 অথবা k এর ভ্যালু আসতে পারে -51। বুঝছেন? বললাম না সরলরেখা পারলে এগুলো সহজ। তাহলে এখান থেকে আমার যে সমীকরণ সেটা কি আসবে বললাম তো? একটা আসতে পারে 5x মাইনাস 12y প্লাস 131 ইজ ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ আসতে পারে 5x মাইনাস 12y মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার আপনারা। এটাই হচ্ছে আপনাদের আচ্ছা। ওকে, তো চলেন এর পরের পেজে যাই আমরা।
ওকে, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বেশ ভালো। আশার মতো। এটা দেখেন তো, এটা একটু দেখাতে পারবেন কিনা। আপনাকে বলা সিক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বৃত্তের স্পর্শক এই 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এই রেখার উপর যদি লম্ব হয়, তাহলে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। রেখাটার উপর কি হবে? লম্ব হবে। আগেরটা কিন্তু সমান্তরাল ছিল, ঠিক না? আগেরটা কি ছিল? সমান্তরাল ছিল। তাহলে এই কেসের ক্ষেত্রে আপনাকে কি বলতেছে? এই কেসের ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এটা হবে পরস্পর লম্ব। এখন আমারে বলেন যে এইটা লম্ব রেখার সমীকরণ কি আপনি জানেন? হ্যাঁ জানেন। ওয়াই এর সহগ এক্স এ যায়, ওয়াই এর সহগ এক্স এ যায়, তাহলে ওয়াই এর সহগ কত? 4 না? তাহলে এক্স এ যাবে কি? 4x, আর এক্স এর সহগ ওয়াই এ আসে। দেখেন অলরেডি একটা মাইনাস আছে, তার মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস 3y, আর হচ্ছে প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা কি? এটা হচ্ছে আপনার ওই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ। এখন আপনাকে তো বের করতে হবে ওই যে স্পর্শকের যে সমীকরণ, যদি এটার উপরে এটা লম্ব হয়। আবার বুঝেন, যদি এই বৃত্তের স্পর্শক এই রেখার উপরে মানে 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর যদি সে লম্ব হয়, তাহলে ওইখান থেকে আপনাকে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। এখান থেকে আপনাকে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। জাস্ট সিম্পল, চেষ্টা করলে পারা যায়। তারপর একটু করাই দিচ্ছি আপনাকে, দেখেন। তারপরে এটা একটু ডিসক্রাইব করে দিচ্ছি। আপনার যে বৃত্তটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এটা থেকে আপনি কিন্তু তার সেন্টার পয়েন্ট বের করতে পারবেন। আপনি তার সেন্টার পয়েন্ট বের করতে পারবেন। আমি এখন আর বলবো না। 1,2 আপনি তার রেডিয়াস বের করতে পারবেন। আপনার রেডিয়াস হবে 3 একক, রেডিয়াস হবে 3 একক। তাহলে স্পর্শক যেহেতু 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব, তাই না? তাহলে যদি লম্ব হয়, তাহলে আপনার 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে? অবশ্যই লম্ব রেখার সমীকরণটা হবে এইটা, এটা না? যা 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ না? তাহলে যদি এটা লম্ব রেখার সমীকরণ হয়, যদি এটা লম্ব রেখার সমীকরণ হয়, তাহলে 1,2 বুঝছেন, এই যে সেন্টার যে পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব দূরত্বটা কি হবে? তাহলে 1,2 বিন্দু হতে এই 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্বটা কি হবে? পারা উচিত, হ্যাঁ? লম্ব দূরত্বটা কি হবে বলেন? হ্যাঁ, লম্ব দূরত্বের ক্ষেত্রেও সূত্র ছিল, সরলরেখা দেখাইছেন, পারবেন। তো এক্স এর সহগ কত? 4 স্কয়ার, ওয়াই এর সহগ কত? 3 উপরে স্কয়ার, তাই না? আর এখানে এক্স এর জায়গায় কত বসাবেন? এই যে 1, ওয়াই এর জায়গায় বসাবেন 2। তাহলে 4.1 প্লাস 3.2 প্লাস কে, ঠিক না? আর ওই সাইডেই কিন্তু মডুলাস থাকবে, থাকবে ওই সাইডেই মডুলাস থাকবে। এই যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকু কত? সেই দূরত্বটুকু আপনার জন্য কত সেটা আপনাকে একটু দেখতে হবে না? সেই দূরত্বটুকু কত? সেই দূরত্বটুকু হবে 10, এই যে 4 কে 4 আর 3 গুণে 6 6 10 প্লাস হচ্ছে কে আর ডিভাইডেড বাই হচ্ছে আপনার 5। ঠিক আছে? এত একক। তাহলে যদি সেটা এত একক হয়, তাহলে প্রশ্ন মতে এই দূরত্বটুকুই হবে আপনার রেডিয়াসের সমান। তাহলে 10 প্লাস কে ডিভাইডেড বাই হচ্ছে 5, এটা সমান সমান কত লিখবেন? সমান সমান লিখবেন আপনার হচ্ছে 3। এইখান থেকে জাস্ট আপনি কে এর ভ্যালুটা বের করবেন। কে এর ভ্যালু পাবেন 5, মাইনাস 25। আপনি কিন্তু কে এর মান এখন জানেন, ঠিক না?
আপনি এখন কে এর ভ্যালুটা জানেন, তাহলে কে এর ভ্যালু জানলে আপনার লাভটা কি? আমরা কে এর ভ্যালুটা জানলে তো আপনার সুবিধা। আপনি এই যে সমীকরণটা যেটা দাঁড় করে রাখছেন ওইখানে মানটা জাস্ট বসায় দেন। যেই সমীকরণটা বের করে রাখছেন এখানে মানটা বসান, দেখেন মানটা বসাই, তাহলে কি হবে? 4x+3y প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 0। আর একটা হইতে পারে 4x+3y মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। এটার ছবি আঁকলাম না। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ। তারপরে এখনই কিন্তু ভালো ভালো অঙ্কগুলো আসতেছে, হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিভাবে করবো দেখেন। বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। এই বৃত্তের স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে কি? ঢাল কত বলেন? এম ইজ ইকুয়াল টু 10 30 ডিগ্রি না? তাহলে সেটার ভ্যালু কত? ঢালের মান কিন্তু আপনার জেনে গেছে 1/√3, ঠিক না? আপনাকে বলছে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। স্পর্শকের সমীকরণ কি হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেখানে আপনি m এর মান জানেন। y ইজ ইকুয়াল টু 1/√3 অফ x প্লাস হচ্ছে c। দেন এইখান থেকে আপনি বলতে পারেন x মাইনাস √3y প্লাস √3c ইকুয়াল টু 0। এতটুকু বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমার কিন্তু স্পর্শকের সমীকরণ হবে এটা, এটাই হবে আমার স্পর্শকের সমীকরণ। চলেন পরের অঙ্কে যাই। অঙ্কটা দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। বৃত্তের স্পর্শক অক্ষদ্বয় হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। স্পর্শকের সমীকরণটা বের করতে বলা হচ্ছে। বলেন তো যারা সরলরেখা করছেন, স্পর্শকের অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ যে ছেদ করে এরকম সমীকরণটা কি ছিল বলেন তো? মনে আছে নাকি মনে নাই? এই যে এটা পড়াইছিলাম না, দেখেন এইটা মনে আছে? এটা ছিল এ, এটা ছিল বি। তো এই সমীকরণটা এক্স অক্ষকে একটা পয়েন্টে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে একটা পয়েন্টে ছেদ করতেছে, আমরা যারা সরলরেখা পড়ছি। তো এই সরলরেখার সমীকরণটা কি ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই জিনিসটা কিন্তু কাজে লাগবে এইখানে, কথা বুঝছেন? এই জিনিসটা কাজে লাগবে। তো আমরা এই অঙ্কটা দেখে শেষ করবো, আমাদের ক্লাস টাইম সময় তো 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছে। তো আমরা এটা দেখেই শেষ করবো, ঠিক আছে? এখন এই বৃত্তটার যে স্পর্শক আছে সেটা হচ্ছে অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট অংশের সমান অংশ ছেদ করে। স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাই এটা যদি বুঝেন, এখন আমরা একটু ছবিটা আপনাদের ছবি আঁকালে আমার মনে হয় আপনারা একটু ভালো বুঝেন। সো দেখেন, মনে করেন এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত, আর আমার এখানে অক্ষ আছে না? এই যে দেখেন তো, ওকে, এতটুকু বুঝলাম। এবার আমার ধরেন কক্ষ আছে, ওকে, আর এইখানে একটা সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে। এই সরলরেখাটা ওয়াই অক্ষকে একটা পয়েন্টে কাট করছে, এক্স অক্ষকে একটা পয়েন্টে কাট করছে। এটা যদি আপনার এক্স অক্ষ হয়, এটা যদি আপনার ওয়াই অক্ষ হয়, তাহলে সে এইখান থেকে যতটুকু অংশ কাট করছে
এইখান থেকে কিন্তু সেম অংশ কাট করছে। তার মানে আমি কিন্তু এই লজিকটা বলবো যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু হচ্ছে A। এতটুকু বুঝছি। কিন্তু আপনাকে এই ম্যাথের জন্য আপনাকে কি বের করতে বলছে? আপনাকে বলছে যে স্পর্শক থেকে অক্ষত থেকে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে স্পর্শকের সমীকরণ। মানে আমার এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। ক্লিয়ার? আর বৃত্তের এখান থেকে তো একটা কেন্দ্র আছে, আর হচ্ছে আপনার কেন্দ্র থেকে এখান থেকে একটা লম্ব আছে, এটা ধরেন ও, আর এটা ধরেন আপনার এম। বুঝছেন? তো এখন আপনার যে বৃত্তের সমীকরণ সেটা কিন্তু দেওয়া আছে প্রশ্নে। দেখেন বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে আপনার যে বৃত্তের সমীকরণ সেটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x, আর হচ্ছে আপনার মাইনাস 8y, আর হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সো আপনি এখান থেকে বৃত্তটার কেন্দ্র বের করতে পারেন, মানে সেন্টার। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হবে -2, এর সহগকে যদি করেন তাহলে আসবে 4। আপনি এখান থেকে রেডিয়াসটা বের করতে পারেন, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সেটা কত আসবে? সেটা আসবে √2 এর উপর স্কয়ার প্লাস -4 এর উপর স্কয়ার, ওই যে জি স্কয়ার এফ স্কয়ার, ঠিক না? তো আর হচ্ছে এখানে কত আসবে? -c2 ইজ ইকুয়াল টু কত আসে? 3√2 একক। ঠিক আছে? এখন যেহেতু একই অক্ষোদয় থেকে একই অংশ শেষ করে, তাহলে যদি একই অংশ শেষ করে তাহলে এই সূত্রটা হয় এরকম, x/a প্লাস y/a ইজ ইকুয়াল টু 1। ওনার এইখানটা, ঠিক আছে? তাহলে আমাদের এইখানের জন্য আমরা সেম কাজটাই করবো, আমরা লিখবো x/a প্লাস y/a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলেন কি লেখা যায়? x প্লাস y ইজ ইকুয়াল টু a, এখান থেকে লেখা যাবে x প্লাস y মাইনাস a ইজ ইকুয়াল টু 0। এখন সে বলতেছে না যে একটা নির্দিষ্ট আপনার যে কেন্দ্রটা সেটা কত? সেটা হচ্ছে -2,4। তাহলে আপনি কিন্তু কেন্দ্রটা জানেন, সেটা হচ্ছে -2,4। আপনি কিন্তু কেন্দ্রটা জানেন। এখন কেন্দ্রটা থেকে আপনার যে সমীকরণটাতে পাইছেন আপনি, সেটা কি x প্লাস y মাইনাস a। বুঝাতে একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো এই যে সমীকরণটা, এটা কিন্তু আপনি পাইছেন। এই সমীকরণটা আপনি কি পাইছেন? x প্লাস ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখন এই কেন্দ্র থেকে অঙ্কিত এই যে স্পর্শক আছে, এটার হচ্ছে মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটা কি তার ব্যাসার্ধের সমান না? সেটা কি বলেন? তার ব্যাসার্ধের সমান। তাহলে তার যে ব্যাসার্ধ সেটা কত? সেটা আমরা দেখবো। এখন এবার থেকে আমরা এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমীকরণ বের করতে পারবো। এই সমীকরণে শুধু আমাদের এটা দরকার, দরকার কারে? শুধু এর। তাহলে আসেন আমরা কিভাবে বের করবো? আমরা জাস্ট লম্ব দূরত্বটা দেখবো। লম্ব দূরত্বটা, লম্ব দূরত্ব বলেন, লম্ব দূরত্বটা কিভাবে কি করবেন? এতগুলো অঙ্ক করাইলাম। আচ্ছা, নিচে কি লিখবেন? √, এক্স এর সহগ কত? 1 স্কয়ার, ওয়াই এর সহগ কত? 1 স্কয়ার। আর এখানে কত দিবেন বললেন তো? এই এক্স এর জায়গায় কত বসাবেন? এই যে সেন্টার -2,4, তাহলে এখানে -2 আসবে, প্লাস আসবে 4, আর প্লাস সরি মাইনাস এ, আর এখানে মডুলাস আছে না ভাইয়া? মডুলাস ইজ ইকুয়াল টু তার ব্যাসার্ধ কতটা আসতেছে বলেন তো? 2 - a, আর এখান থেকে আসতেছে √2। এখন আমি যদি এটা কি করি, যে প্রশ্ন মতে এই 2 - a ডিভাইডেড বাই হচ্ছে আপনার √2, এটা কি তার ব্যাসার্ধের সমান না? সে ব্যাসার্ধের ভ্যালু কত? 3√2। এই যে উপরে তাকান, ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, ঠিক আছে? সো ব্যাসার্ধ একদম আগের মতো অঙ্ক, 3√2। তাহলে যদি 3√2 হয়, এখান থেকে আপনি a এর ভ্যালুটা বের করতে পারেন না? এর ভ্যালু হবে -4, হচ্ছে দুইটা মান আসবে। তাহলে অতএব আপনার যে স্পর্শক, এই স্পর্শকের সমীকরণটা হবে x প্লাস ওয়াই, এর ভ্যালু তো -4 আছে, তাহলে +4 ইজ ইকুয়াল টু 0, অথবা আর একটা মানও হইতে পারে x প্লাস ওয়াই মাইনাস
যে 8 ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আপনার আনসার। বুঝছি, ক্লিয়ার। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, আমরা আর বাড়াবো না। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা হচ্ছে 34 নাম্বার থেকে দেখব, ঠিক আছে? নেক্সট ক্লাসটা 34 নাম্বার থেকে দেখবো। বেশি অঙ্ক বাকি নেই বলা যায়, ঠিক আছে? আমাদের 15টার মতো ম্যাথ বাকি আছে, আর একটা ভিডিও দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করেন।